সিএএ কি ইতিহাসের ঋণ শোধাতে এসেছে, নাকি এটি এমন এক সামাজিক রেখা যা ভবিষ্যতের প্রজন্ম আরও স্পষ্টভাবে দেখতে পারে? ভাবুন, আপনি এই দেশের নাগরিক। আপনার জন্ম এখানে, আপনার শিকড় এখানে, আপনার ইতিহাস এখানে। কিন্তু একদিন হঠাৎ নাগরিকত্ব শব্দটা রাজনীতির মঞ্চ ছড়িয়ে ঢুকে পড়ে আপনার ঘরে, আপনার ধর্মে, আপনার ভয়, আশঙ্কায়। ২০২৪ সালের ১১ই মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে কার্যকর করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সিএএ। একটি আইন যা সরকার বলছে মানবিক দায়িত্ব, আর বিরোধীরা বলছে সংবিধানের মৌলিক কাঠামোর উপরে আঘাত। এই আইন শুধু একটি প্রশাসনিক সংশোধন নয়, এটি হয়ে উঠেছে এক মানবিক ভূমিকম্প, যেখানে দেশ দুভাগে বিভক্ত। একদল বলছে এটি মানবতার রক্ষা, অন্য দল বলছে এটি ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের নতুন সংজ্ঞা। কেন এমন তীব্র প্রতিক্রিয়া? কেন একই আইন যা কাগজে কলমে কেবল নাগরিকত্ব দেওয়ার কথা বলে এত গভীর সামাজিক ফাটল তৈরি করলো? আজ আমরা বিশ্লেষণ করব সেই অদৃশ্য বিভাজন যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি বিতর্কে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি নীরবতায়। বিভাজনের উৎস, সিএএ কি এবং কেন? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মূলত ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫ এর একটি সংশোধনী। এই আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। যদি তারা ৩১ ডিসেম্বর ২০১৪ এর আগে ভারতে প্রবেশ করে থাকে, সরকারের ভাষায় এটি একটি মানবিক আইন। কারণ এই তিনটি দেশকে সরকার থিওক্র্যাটিক স্টেট বা ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে, এবং সেখানে সংখ্যালঘুদের উপরে ধর্মীয় নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু প্রশ্ন উঠল, কেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে নির্যাতিত গোষ্ঠীগুলো, যেমন আহমদিয়া বা হাজারো, এই আইনের আওতায় পড়ছে না? সরকার বলছে এই আইন ভারতের কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না, এটি শুধু নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দিচ্ছে। কিন্তু সমালোচকদের যুক্তি, যদি আইন ধর্মের ভিত্তিতে কাউকে অগ্রাধিকার দেয়, তাহলে সেটি কি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়? এই প্রশ্ন থেকেই শুরু বিভাজন। তো অদৃশ্য সামাজিক ফাটল, দ্বিস্তর নাগরিকত্বের আশঙ্কা। সমালোচকরা বলছেন সিএএ কার্যত দুই স্তরের নাগরিকত্ব তৈরি করছে। প্রথম স্তর, যারা নির্দিষ্ট ধর্মের, তাদের জন্য দ্রুত নাগরিকত্বের পথ। দ্বিতীয় স্তর, যারা এই তালিকায় নেই, বিশেষত মুসলিম সম্প্রদায়, যাদের জন্য কোনো সুরক্ষা নেই। এই আশঙ্কা আরও গভীর হয় যখন সিএ এর সঙ্গে যুক্ত হয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ এনআরসি এর সম্ভাবনা। যদি এনআরসি সারা দেশে প্রয়োগ হয়, তাহলে প্রত্যেক নাগরিককে প্রমাণ করতে হবে তার বৈধতা। ধরা যাক, দুই ব্যক্তি নথিপত্র দিতে ব্যর্থ হলেন, একজন হিন্দু, একজন মুসলিম। সিএ অনুযায়ী হিন্দু ব্যক্তি নাগরিকত্বের সুযোগ পেতে পারেন, কিন্তু মুসলিম ব্যক্তি, তার সামনে সেই পথ বন্ধ। এই সম্ভাবনাই তৈরি করেছে গভীর ভয়, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মুসলিম জনগোষ্ঠীর মধ্যে। সরকার অবশ্য বারবার বলেছে এনআরসি নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেই, সিএএ শুধুমাত্র নাগরিকত্ব দেয়, কেড়ে নেয় না। তবুও ভয় একবার জন্মালে তা সহজে মুছে যায় না। উত্তর পূর্ব ভারতের ক্ষোভ, ধর্ম নয়, পরিচয়ের প্রশ্ন। তো আসাম ও উত্তর পূর্ব ভারতের প্রতিবাদের চরিত্র ভিন্ন। এখানে মূল প্রশ্ন ধর্ম নয়, এখানে প্রশ্ন পরিচয়, ভাষা, সংস্কৃতি। ১৯৮৫ সালের আসাম অ্যাকর্ড অনুযায়ী ১৯৭১ সালের ২৪ মার্চের পর আসা অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া যাবে না। কিন্তু সিএএ সেই সীমা বাড়িয়ে দিয়েছে। ফলে আসামের বহু মানুষ মনে করছেন এই আইন তাদের সাংস্কৃতিক অস্তিত্বকে বিপন্ন করছে। তাদের যুক্তি, এটি শুধু ধর্মের প্রশ্ন নয়, এটি জনসংখ্যাগত ভারসাম্য ও জাতিগত নিরাপত্তার প্রশ্ন। এখানে সিএএ বিরোধী মুসলিম হিন্দু বিভাজনের নয়, এটা বহিরাগত বনাম স্থায়ী দ্বন্দ্ব। এখানে সিএএ বিরোধিতা মুসলিম হিন্দু বিভাজনের নয়, এটা বহিরাগত বনাম স্থানীয় দ্বন্দ্ব। এই পার্থক্যই দেখায় একটি আইন কিভাবে ভিন্ন অঞ্চলে ভিন্ন আশঙ্কার জন্ম দিতে পারে। তো সাংবিধানিক বিতর্ক, সমতার অধিকার বনাম রাষ্ট্রের যুক্তি। ভারতের সুপ্রিম কোর্টে ২০০-এরও বেশি পিটিশন জমা পড়েছে। পিটিশনারদের যুক্তি, সিএ সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে, যা আইনের চোখে সমতার অধিকার দেয়।
তারা বলছেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের মানদণ্ড স্থাপন করা ভারতের বেসিক স্ট্রাকচার, ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। সরকারের জবাব, অনুচ্ছেদ ১৪ যুক্তিসঙ্গত শ্রেণী বিভাগের অনুমতি দেয়। এই আইন একটি নির্দিষ্ট ভৌগোলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নির্যাতিত সংখ্যালঘুদের জন্য। এখানে আদালতের সামনে প্রশ্ন, রাষ্ট্র কি মানবিক কারণে ধর্মভিত্তিক শ্রেণীবিন্যাস করতে পারে, নাকি সেটি সাংবিধানিক নীতির সঙ্গে অসামঞ্জস্য? এই রায় শুধু একটি আইন নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবে ভারতের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ ব্যাখ্যা। মোদির দৃষ্টিভঙ্গি, সভ্যতার ঋণ শোধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনকে বলেছেন সভ্যতার সংশোধন। তার বক্তব্য, ভারত বিভাজনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিবেশী ধর্মভিত্তিক রাষ্ট্রগুলিতে নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দেবে। সরকারের দাবি, সিএএ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। মোদির ভাষায়, এই আইন কাউকে নাগরিকত্ব কেড়ে নেয় না, এটি শুধু নির্যাতিতদের মর্যাদাপূর্ণ জীবন দেয়। এই বর্ণনায় সিএএ শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি ঐতিহাসিক ন্যায় বিচার। কিন্তু সমালোচকরা বলছেন, যদি ঐতিহাসিক দায়িত্বের কথা বলা হয়, তবে শ্রীলঙ্কায় তামিল বা মায়ানমারের রোহিঙ্গারা কেন এই তালিকায় নেই? এই প্রশ্নগুলোই দেখায় দৃষ্টিভঙ্গির লড়াই কতটা গভীর। তো আন্তর্জাতিক প্রক্রিয়া, বৈশ্বিক নজরদারি। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সিএএ কে মূলত বৈষম্যমূলক বলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে আইনটি ধর্মভিত্তিক কাঠামো নিয়ে। বাংলাদেশের কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে, কারণ ভারতীয় রাজনৈতিক বক্তব্যে অনুপ্রবেশকারী শব্দের ব্যবহার বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সরকার অবশ্য বলছে, এই আইন কোনো দেশের বিরুদ্ধে নয়, এটি মানবিক উদ্যোগ। তবু আন্তর্জাতিক চাপ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে বৈশ্বিক আলোচনায় এনে ফেলেছে। অদৃশ্য রেখা, আইন না মানসিক সীমারেখা? সিএ বিতর্ক আমাদের সামনে একটি বড় প্রশ্ন রাখে। নাগরিকত্ব কি কেবল কাগজের পরিচয়, নাকি এটি একটি মানসিক চুক্তি, যেখানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই আইন হয়তো আইনি বইয়ের একটি অধ্যায়, কিন্তু সমাজের ভেতর এটি হয়ে উঠেছে বিশ্বাস ও আশঙ্কার প্রতীক। একদিকে ঐতিহাসিক দায়িত্বের দাবি, অন্যদিকে সাংবিধানিক সমতার প্রশ্ন। একদিকে মানবিক আশ্রয়, অন্যদিকে সম্ভাব্য বৈষম্যের আশঙ্কা। এই দ্বন্দ্বের মধ্যেই দাঁড়িয়ে আছে ভারত, একটি প্রাচীন সভ্যতা, একটি আধুনিক গণতন্ত্র এবং একটি সমাজ যেখানে নাগরিকত্ব আজ শুধুই আইনি শব্দ নয়, এটি পরিচয়ের কেন্দ্রবিন্দু। তো শেষ প্রশ্নটি তাই খোলা রয়ে যায়, সিএএ কি ইতিহাসের ঋণ শোধাতে এসেছে, নাকি এটি এমন এক সামাজিক রেখা যা ভবিষ্যতের প্রজন্ম আরও স্পষ্টভাবে দেখতে পারে? নির্ণয় সময়ই করবে।